বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে তরুণ প্রজন্ম, ইতালিতে প্রধান উপদেষ্টা। আবারও ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয়। পিআরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ, বলছে বিএনপি। নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত। দ্বিতীয় দিনে গড়ালো এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি। আজ মার্চ টু সচিবালয়, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা। এবং দেশের বাজারে ফের বাড়ল সয়াবিন তেলের দাম, লিটারে বেশি গুনতে হবে ৬ টাকা। আজ থেকেই নতুন দর কার্যকর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামে সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তরুণ প্রজন্ম কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। রেজা খানের রিপোর্ট। ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে। এর পাশাপাশি আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে, যারা মিয়ানমারের সহিংসতার মুখে পালিয়ে এসেছে। We feed over 170 million people and also support 1.3 million Rohingyas who fled under the violence in Myanmar. বাংলাদেশের তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়ে তুলছে উল্লেখ করে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিশ্ববাসীর সামনে অঙ্গীকার ব্যক্ত করেন অধ্যাপক ইউনুস। In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. খাদ্য উৎপাদনের অভাবে নয়, সুষম অর্থনৈতিক কাঠামো নির্মাণের অভাবে দারিদ্রতা বৃদ্ধি পায় বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। Hunger is not caused by scarcity. It is caused by the failure of the economic framework that we have designed. কৃষিতে বাংলাদেশ ৭০% পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। এর পাশাপাশি শক্তিশালী খাদ্য বিতরণ ব্যবস্থা বাংলাদেশে গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি। We have released 133 climate resilient rice varieties. We have mechanized farming with subsidies up to 70%. রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সনদের চূড়ান্ত অনুলিপি আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সনদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না। স্বাক্ষর অনুষ্ঠানের পর জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন। কারণ সনদের বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশ প্রণয়নের কাজ এখনও সম্পন্ন হয়নি। ১৭ অক্টোবর অনুষ্ঠেয় স্বাক্ষর অনুষ্ঠান শেষে কমিশন এটি সরকারের কাছে আলাদাভাবে জমা দেবে। কমিশন সূত্র জানায়, মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য পাঠাবে কমিশন। তবে এতে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কিত কোনো সুপারিশ অন্তর্ভুক্ত থাকছে না। কমিশন আলাদাভাবে সেই প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে, যা সনদের অংশ হবে না। পিআরের বিষয় সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে জিতে সরকার গঠনে জনগণের সহযোগিতা চেয়েছেন তিনি। আর গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই বললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, সরকার গঠন করলে খ্রিস্টানদের সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি। আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। ৭১ ভুলে নতুন চিন্তা চাপিয়ে দিলে জনগণ তা মানবে না। সুষ্ঠু নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন মহাসচিব। সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবে। তারা চেষ্টা করছেন, নির্বাচন কমিশনের চেষ্টা করছে, কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে। বাংলাদেশের সমাজের, রাষ্ট্রের, জাতির
আত্মা যেটা সোল, এই সোলটা কিন্তু 1971 সালে আমরা এই অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ, এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমাদের সে সোল আছে। এই সোলকে আমরা নষ্ট হতে দিতে চাই না। অনেক দেশে পিআর পদ্ধতি থাকলেও পিআর পদ্ধতি সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারণা নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পিআরের বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে, কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না। আমরা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বুঝি, অর্থাৎ এক ব্যক্তি এক ভোট, এটাকে আমরা বুঝি। সেভাবেই আমরা আপনার এই গত 50 বছর ধরে, তারও আগে থেকে আমরা সেভাবেই, ইনফ্যাক্ট ব্রিটিশ পিরিয়ড থেকে এই বিষয়টা, এই পদ্ধতিতে এখানে কিন্তু নির্বাচন হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে, কিন্তু নির্বাচন বানচাল করা যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের বাধা জনগণ রুখে দেবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রিটার্নিং কর্মকর্তা নিয়োগে নিরপেক্ষতা বজায় রাখতে ইসির কাছে দাবিও জানিয়েছে দলটি। সোমবার দুপুরে সিইসি সহ পুরো কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অবশ্যই গণভোট আগে চাচ্ছি, আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি। তো এই নির্বাচনে যদি ঝামেলা হয়, তো এটা তো আমরা আগে একটু বুঝলাম, বরং ভালো যে নির্বাচন আপনি ঝামেলাটা সহ যদি জাতীয় নির্বাচনে যান, ওইটাতে যদি ঝামেলা হইয়া যায় তাহলে দাম সালা দুইটাই চলে যাবে। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আজ মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। সোমবার এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি। এর আগে একই দাবিতে কর্মবিরতি শুরু করে সংগঠনটি। আমরা এখানে যতক্ষণ দাবি আদায় না হবে 24 আওয়ার্স আমরা এই শহীদ মিনারকে কেন্দ্র করে আমাদের কর্মসূচি পালন করব। তবে আমাদের যে কর্মবিরতির যে ঘোষণাটি, এটি আজকে আমরা যে তথ্য পেয়েছি, বাংলাদেশের প্রায় সকল এমপি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত কঠোরভাবে আপনার কর্মবিরতি পালন হচ্ছে। নরসিংদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। জেলা সদর হাসপাতাল ছাড়াও শিবপুর, মনোহরদী, পলাশ ও রায়পুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। এবছরের জানুয়ারি থেকে 600 ডেঙ্গু রোগীর সেবা দেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে। মশা নিধনে কাজ করার পাশাপাশি স্থানীয়দের সচেতন করা হচ্ছে বলে জানান পৌর প্রশাসক। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নরসিংদীতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় জেলা হাসপাতালে 30 জন সহ জেলা সদর হাসপাতালে 5 জন, রায়পুরাতে 5 জন, মনোহরদীতে 7 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এছাড়াও প্রতিদিন হাসপাতালগুলোর বহির্বিভাগেও চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু আক্রান্তরা। এবছর জেলার বিভিন্ন হাসপাতালে প্রায় 600 ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। ডেঙ্গু মোছাই কামড় দিছে দোকানেতে, বাসাত গেছি ওরা আইসি ওরা আমরা জ্বর ছেড়ে জ্বর হইছে আর বমি বমি লাগছে, কোনো কিছু খাইতে পারছি না। বর্তমানে প্রতিদিনই হাসপাতালে আসছে ডেঙ্গু রোগী, তবে তাদের জন্য আলাদা আইসোলেশন সহ ডেঙ্গু মোকাবেলায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রতিদিনই ডেঙ্গু রোগী আমাদের এখানে আসতেছে এবং শনাক্ত হচ্ছে। ডেঙ্গু একটা রোগী আসতেছে, রোগীটার জন্য আমরা আলাদাভাবে মশারি টানিয়ে আলাদা আইসোলেশনের ব্যবস্থা করেছি। ওষুধ ছিটানো সহ পৌরসভা থেকে নিয়মিত মশা নিধনে কাজ করার পাশাপাশি স্থানীয়দের সচেতন হতে বললেন পৌর প্রশাসক। পৌরসভা থেকে নিয়মিত লার্ভিসাইড এবং মশা মারার ওষুধ ছিটাচ্ছি, পাশাপাশি স্থানীয়দেরকে জনসচেতন করছি। বৃষ্টি বন্ধ না হওয়ায় ডেঙ্গুর প্রকোপ কমছে না জানিয়ে সিভিল সার্জন বললেন, বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু রোগী আসছে।
তাই সবাইকে সচেতন হতে হবে। বৃষ্টি যতদিন থাকবে ততদিন ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকে। নরসিংদীতে বর্তমান ডেঙ্গু সিনারিও প্রায় 600-র উপরে জানুয়ারি থেকে পর্যন্ত সরকারি হসপিটালগুলো ডেঙ্গুর চিকিৎসা দিয়েছে। বর্তমানে এই গত 24 ঘন্টায় বর্তমানে হসপিটালে ভর্তি আছে 45 জন রোগী। জনসচেতনতার অভাব ও থেমে থেমে বৃষ্টি এবং পর্যাপ্ত মশার ঔষধ না দেওয়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আফরিন পপি, মোহনা সংবাদ। বরগুনায় দিন দিন বাড়ছে ডেঙ্গু, সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাগর আকুন। সাগর, জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কত এবং হাসপাতালের চিত্র কেমন দেখছেন এখন, সব মিলে জানাবেন আমাদের। সাব্বির, আপনি যেমনটি বলছিলেন যে আসলে যে ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু এই অক্টোবরের মাঝামাঝি অবস্থানে এসেও কিন্তু শেষ হয়নি এবং প্রকোপ কিন্তু মাঝখানে কমে কিন্তু আবারও বৃদ্ধি পেয়েছে। এবং আপনাকে যদি বরগুনা হসপিটালের কথা বলি বা বরগুনা জেলার কথা বলি, বরগুনা জেলায় কিন্তু গত 24 ঘন্টার তথ্য যদি আপনাকে দেই, গত 24 ঘন্টায় 51 জন কিন্তু নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছেন এবং এর মধ্যে কিন্তু 38 জনই বরগুনা সদর উপজেলায় শনাক্ত হয়েছেন। এবং আমি যদি হসপিটালগুলোর কথা আপনাকে বলি, বরগুনা জেলায় কিন্তু 124 জন চিকিৎসাধীন রয়েছে বরগুনার যে 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং 250 শয্যা জেনারেল হসপিটালে। এর মধ্যে কিন্তু 73 জনই বরগুনা জেনারেল হসপিটালে ভর্তি রয়েছেন। এছাড়া যদি আপনাকে বলি মৃত্যুর সংখ্যাটা আসলে বরগুনা জেলায় কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এটি কিন্তু 59-এ কিন্তু দাঁড়িয়েছে যে সারা দেশের যে মৃত্যুর সংখ্যা তার মধ্যে কিন্তু 59 জন কিন্তু বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এবং আপনাকে যদি চিকিৎসা ব্যবস্থার কথা এখানে যদি বলি, আমরা একটু রোগীদের কাছ থেকে শুনতে চাই বা রোগী স্বজনদের কাছ থেকে যে আসলে এই জেনারেল হসপিটালের চিকিৎসা সেবা কেমন এবং এখানে আসলে যে ওষুধ বা স্যালাইন ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা। আপনাদের এখানে কে ভর্তি এবং কতদিন যাবত এখানে ভর্তি এবং চিকিৎসা সেবার মান কেমন? আমার স্বামী ভর্তি আজকে 3 দিনে, খালি একটা নাপাই দেয়। আমার ডেঙ্গুর আসলে দাইয়া 1,35,000, কালকে চিকিৎসা করার পর 66-তে নামছে। শুনলেন যে আসলে এখানের যে চিকিৎসা ব্যবস্থা যে আসলে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে ওষুধ দেওয়া হচ্ছে না, এমনটি অভিযোগ কিন্তু রোগীরা করেছেন। এছাড়াও রোগীরা আরেকটি অভিযোগ করেছেন যে আসলে এখানে ভর্তি হওয়ার 2-1 দিনের মাথায় কিন্তু তাদেরকে এক প্রকার জোরপূর্বক ছাড়পত্র দেওয়া হচ্ছে বলে কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছে। আমরা আরেকজন রোগী স্বজনের সাথে কথা বলতে চাই আসলে যে এখানে তাদের সেবা কেমন। আমরা তো গত রবিবারে ভর্তি হয়েছি, আজকে 3 দিন যাবত হবে। সরকারি হাসপাতালে তো সব সরকারি সুযোগ সুবিধা যতটুকু আমাদের জন্য, আসলে আমরা গরিব মানুষ দেখেই তো সরকারি হসপিটাল আমরা ভর্তি হয়েছি। যতটুকু সুযোগ সুবিধা আমাদের পাওয়ার কথা আসলে আমরা অতটুকু তো পাচ্ছি না। আসলে এই অভিযোগগুলি কার কাছে করবো, কোথায় করবো বা কাকে বলবো জানি না। আমরা ভর্তি সাব্বির, আপনি যেমনটি বলছিলাম যে আসলে এখানের যে পরিস্থিতি, আসলে রোগীদের যে অভিযোগ সেটি কিন্তু আপনাদেরকে শুনিলেন যে আসলে এখানের যে চিকিৎসা ব্যবস্থা আসলে পর্যাপ্ত পরিমাণ ওষুধ বা স্যালাইন হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু আমরা যতজন রোগীর সাথে কথা বলেছি তারা কিন্তু সেটাই জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে বরগুনা যে পৌর প্রশাসক যারা রয়েছেন তারা কিন্তু যে আগে যে মশক নিধনের যে তাদের যে তোড়জোড় ছিল সেটি কিন্তু বর্তমানে একবারই নেই বললেই চলে। তো সাব্বির, এই ছিল বরগুনা থেকে সবশেষ। জি সাগর, ধন্যবাদ আপনাকে। দেশের বাজারে আরেক দফা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে 6 টাকা বাড়িয়ে 1 লিটারের বোতলের দাম নির্ধারণ করা হচ্ছে 195 টাকা। অন্যদিকে খোলা সয়াবিনের দামও লিটারে 8 টাকা বেড়ে 177 টাকা হয়েছে। একই সঙ্গে বেড়েছে পাম তেলের দামও। এখন প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে 163 টাকায়। আজ থেকে নতুন এই দর কার্যকর হবে। সোমবার সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সঙ্গে ভোজ্য তেল ব্যবসায়ীদের বৈঠকের পর নতুন এ দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। এটা এখন পর্যন্ত আমাদের কোম্পানি কিছু বলে নাই, আমরা এখন পর্যন্ত কোনো খবর পাই নাই। কোম্পানি এখন পর্যন্ত আমাদের বাড়তি রেট অর্ডার কাটেও নেই। আগে যে রেট অর্ডার আজকে ওই রেটে কেটে গেছে। কেন বাড়বে, কি কারণে বাড়বে আমাদের সেটা কখনো জানতে চাই? আমাদের এখানে কারণ ছাড়াই বাড়ে, অকারণেই বাড়ে, কিন্তু বাড়তেই থাকে, বাড়ায়। সরকার এখানে আইন কানুন ঠিক মতো নাই।
বরিশালের মুলাদিতে জয়ন্তী নদীর ভাঙনে হুমকির মুখে 10টি শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে বিলীন হয়েছে 5 শতাধিক ঘরবাড়ি, রাস্তাঘাট ও শ একর ফসলি জমি। এলাকাবাসী বলছে অবাধে বালু উত্তোলন ও মাটি কাটার ফলে ভাঙছে নদী। এতে আতঙ্কে আছে কয়েকশো পরিবার। নূর নবীর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বরিশালের মুলাদি উপজেলার জয়ন্তী নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা, ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। গত কয়েকদিনের নদী ভাঙনে ডালিবাড়ি লঞ্চঘাট, নমরহাট, লক্ষ্মীপুর গ্রামের নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 3 কিলোমিটার সড়ক। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ বালু উত্তোলন করছে একটি মহল, ফলে প্রতিনিয়ত ভাঙছে নদী। নেই কার্যকর পদক্ষেপ। নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের জন্য একাধিকবার মানববন্ধনও করেছেন এলাকাবাসী। নদী ভাঙল আমার বাসা বাড়ি সব বিলাই হয়ে গেছে। আমরা এখন এই ঘর বাড়ি নিয়ে যে কোথায় যাই বা কোথায় থাও এরকম কোনো আশ্রয় নাই। ঘর দরজা কিছু নাই, জায়গা জমি সব নদীতে লয়ে গেছে। আমরা নদীর পাড়ে পাড়ে ঘুরি। দীর্ঘদিন যাবত এই ডেজার্ট দিয়ে এখানে বালু উত্তোলন করা হয়েছে, এই কারণে নদীর এই ভাঙনে আমরা সরকারের কাছে বিনীত আবেদন করি যাতে আমাদের নদীটা বাদ দিয়ে আমাদেরকে এখানে বাপদাদার ভিটা থাকার মতো একটু পরিবেশ সৃষ্টি করে দেয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন স্থান পরিদর্শন করা হয়েছে, প্রয়োজনীয় বরাদ্দ পেলে কাজ শুরু হবে। এই স্থানটিতে জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা একটি প্রাক্কলন প্রস্তুত করেছি। আমরা চেষ্টা করব অতি দ্রুতই এখানে জরুরি কাজ বাস্তবায়ন করা হবে। প্রশাসনের সহায়তায় এই অবৈধ বালু উত্তোলন যে না হয়, যে এই বিষয়টা প্রশাসন আশা করি গুরুত্ব দিবে। শুধু আশ্বাস নয়, জয়ন্তী নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মুক্তিযোদ্ধাদের সাথে নারায়ণগঞ্জ 5 আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামানের সঙ্গে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় বান্দরবানেও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। রংপুরের উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2025। বাগেরহাটে বাঁধন মানব উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় তরুণদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক অংশগ্রহণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের বোচাগঞ্জে ইউনেস্কো হামদান প্রকল্পের আয়োজনে সানকাই উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বিত উদ্যোগ প্রতিরোধকারী দুর্যোগ, এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম। নাটোরের গুরুদাসপুরের বড়াই গ্রামের আহমেদপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর মান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের আয়োজনে মধ্যনগর বাজারে জনসভা অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতে প্রথম আলো। ক্ষুদ্র ঋণদাতা এনজিওতে বসবে স্বতন্ত্র পরিচালক। জুলাই সনদ আজ দলগুলোকে দেবে ঐকমত্য কমিশন। সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা।
যুদ্ধবিরতি নথিতে সই ট্রাম্পের হামাস ও ইসরায়েলের বন্দি বিনিময়, ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল। দৈনিক ইত্তেফাক, ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা। ঐতিহাসিক গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর ট্রাম্প সহ বিশ্ব নেতাদের। নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়নের প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেবে ডক্টর ইউনূস। সমকাল, সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা। জুলাই সনদ সইয়ের পর বাস্তবায়ন পদ্ধতি ঠিক করবে কমিশন। ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল, ফিলিস্তিনের স্বীকৃতির দাবি। বাংলাদেশ প্রতিদিন, কিছুই থাকে না বিএনপির। ঢাকা সেনানিবাসের ভবনকে সাময়িক কারাগার ঘোষণা, আরেক দফা পরিবর্তন আসছে অঙ্গীকারনামায়। যুগান্তর, মিশরের শান্তি সম্মেলন, গাজা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্পের সই। সিএমএম রেজাউল করিম সাময়িক বরখাস্ত, বিচারক হয়েও পদে পদে করেছেন অবিচার। হেফাজতে 15 সেনা কর্মকর্তা, সেনানিবাসে কারাগার ঘোষণা। সবশেষে দ্য ডেইলি স্টার, গাজা war is over Trump, 50% women don't know where to report abuse. July Charter signing first implementation decision later, final version to be sent to political parties today. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে তরুণ প্রজন্ম, ইতালিতে প্রধান উপদেষ্টা। আবারও ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয়। পিআরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ, বলছে বিএনপি। নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত। দ্বিতীয় দিনে গড়ালো এমপি ও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি। আজ মার্চ টু সচিবালয়, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা। এবং দেশের বাজারে ফের বাড়ল সয়াবিন তেলের দাম, লিটারে বেশি গুনতে হবে 6 টাকা। আজ থেকেই নতুন দর কার্যকর। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।